আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাইলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবে। অ্যাপের মধ্যে থেকে পেইড কোর্সের মধ্যে থাকবে এই পিডিএফগুলো, সেখান থেকে তোমরা নিতে পারো। প্রথমে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং অ্যাপে কিছু ফ্রি কোর্সও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। দেখো এখানে 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নেই লেখো। যে কোনো 12টি 1 × 12 = 12। কয়ের দাগে অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন, অক্সিজেন, নাইট্রোজেন গ্যাস। তো অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন গ্যাস। প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা 10, 15, 20 না 30,000 কোটি? উত্তর হচ্ছে 10,000 কোটি। উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে, পশ্চিমবঙ্গে, জম্মু কাশ্মীরে। তো উষ্ণতার প্রসর বেশি হচ্ছে রাজস্থানে। মৌসুমী শব্দের অর্থ বৃষ্টি, ঋতু না তুষার? মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। এরপরের প্রশ্ন দেখো, অঙ্গর দাগে দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি, দূরে দূরে, একই জায়গায় না মাঝামাঝি অবস্থান করে? উত্তর হবে কাছাকাছি অবস্থান করে। চয়ের দাগে বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, নীলগিরির দক্ষিণ ঢাল। তো বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 6 দাগে জৈব পদার্থ বেশি পরিমাণে থাকে লাল মাটি, পলি মাটি, পার্বত্য অঞ্চলের মাটি না ল্যাটেরাইট মাটিতে? তো জৈব পদার্থ বেশি পরিমাণে থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে। জলদাপাড়া একটি সুরক্ষিত অরণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত অরণ্য না অভয়ারণ্য? তো জলদাপাড়া এটা হচ্ছে একটি অভয়ারণ্য। গাছগুলি মোচার মতো দেখতে হয় লবণাম্বু, ক্রান্তীয় পাতাঝরা, পার্বত্য নাতিশীতোষ্ণ, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে? উত্তর হবে পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলের গাছগুলি মোচার মতো দেখতে হয়। তুলা চাষ সবচেয়ে ভালো হয় কালো মাটিতে, লাল মাটিতে, পার্বত্য মাটিতে? তুলা চাষ সবচেয়ে ভালো হয় কালো মাটিতে। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় নিম, সর্পগন্ধা, সিংকোনা? তো উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা হয় সর্পগন্ধা। যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য না অভয়ারণ্য? তো যেখানে শিকার, পশুচারণ এবং অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ সেটাকে বলা হয় সংরক্ষিত অরণ্য। এরপর পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল ভূমিতে, জলে না বাতাসে? উত্তর হচ্ছে জলে। বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানোমিটার? তো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হলো উষ্ণ আর্দ্র, শীতল আর্দ্র না উষ্ণ শীতল? পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হচ্ছে উষ্ণ আর্দ্র। এরপর দেখো ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো জলধারণ ক্ষমতা বেশি, লোহার পরিমাণ বেশি, জলধারণ ক্ষমতা কম? তো ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য জলধারণ ক্ষমতা কম। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো পলাশ, ফার না গরান? উত্তর লিখবে পলাশ। ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় গির অরণ্যে, সুন্দরবনে না কচ্ছের রণে? তো ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় গির অরণ্যে। 2 নম্বর হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 8টি 1 × 8 = 8। পরের দেখা প্রশ্ন, আন্টার্কটিকা শব্দটির অর্থ কী? আন্টার্কটিকা শব্দের অর্থ হচ্ছে উত্তরের বিপরীত। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরাম। পরিযায়ী পাখি কাকে বলে? তো শীতকালে শীতপ্রধান দেশ থেকে আগত পাখিদের পরিযায়ী পাখি বলে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? 1972 সালে বন্যপ্রাণী আইন সংরক্ষণ চালু হয়। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। ঝড়ের দাগে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? দেখো শীতকালে ভারতে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছপালাকেই স্বাভাবিক উদ্ভিদ বলে। টয়ের দাগে হচ্ছে বায়ুমণ্ডলে অবস্থিত ভারতের রক্ষা কবচটি হলো ড্যাশ স্তর? তো বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটা হচ্ছে কি ওজোন স্তর, যেটা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে।
পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? উত্তর হচ্ছে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান হচ্ছে আন্টার্কটিকার ভস্টক। পরের প্রশ্ন 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 2 8 নম্বর এখানে রয়েছে। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। তো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য হচ্ছে কি, দেখো 1 নম্বর হচ্ছে আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা প্রভৃতিকে বোঝানো হয়ে থাকে। আর কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। 2 নম্বর হচ্ছে আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টার ব্যবধানে পাল্টাতে পারে। কোনো স্থানের জলবায়ু দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়ে থাকে। পরের দেখো আমাদের জীবনে জলবায়ুর দুটি প্রভাব লেখো। আমাদের জীবনে জলবায়ুর প্রভাব হচ্ছে 1 নম্বর উষ্ণ জলবায়ু বৃষ্টিপাতের ধারা পরিবর্তন করে বন্যা ও খরার প্রকোপ বাড়াবে। গ্লেসিয়ার ও মেরুর বরফ চাদর আরও বেশি করে গলবে, ফলে সমুদ্রের জলস্তর বাড়বে। 2 নম্বর বিশ্ব উষ্ণায়ন মানুষের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলবে। তাপজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, সংক্রামক রোগের বিস্তার হবে, ডিহাইড্রেশন হবে, অপুষ্টি বাড়বে এবং জনস্বাস্থ্যের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবে। বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো? বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা বলতে সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বোঝানো হয়। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। মরু অঞ্চলের মাটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? এই মাটিতে লবণের পরিমাণ বেশি কেন? তো ভারতের রাজস্থানে মরু অঞ্চলের মাটি দেখা যায়। স্বল্প বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবনযুক্ত অঞ্চলে অধিক বাষ্পীভবনের কারণে কৈশিক প্রক্রিয়ায় ভূ অভ্যন্তরের লবণ উপরে উঠে এসে মৃত্তিকা স্তরে সঞ্চিত হয় বলে এই মৃত্তিকা লবণাক্ত হয়। 15 থেকে প্রশ্ন, পার্বত্য অঞ্চলের মাটিতে কোন ফসলের ভালো চাষ হয়? পার্বত্য অঞ্চলের মাটিতে পটাশ, ফসফেট ও গাছের পাতা পচা সার থাকায় এই মাটিতে চাষ, চিংকনা, কমলালেবু প্রভৃতি চাষ ভালো হয়। মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। মাটি সংরক্ষণের 4টি উপায় হচ্ছে 1 নম্বর বনভূমির পরিমাণ বৃদ্ধি করা, 2 নম্বর পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ পদ্ধতিতে কৃষিকাজ করা, 3 নম্বর হচ্ছে অত্যাধিক পশুচারণ নিয়ন্ত্রণ করা, 4 নম্বর হচ্ছে শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করা। 6 দাগের টিকা লিখতে হবে ঘনীভবন সম্পর্কে। জলবায়ুপূর্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে বায়ুর উষ্ণতা ও চাপ কমে যাওয়ার ফলে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই প্রক্রিয়াকে ঘনীভবন বলে। টিকা লিখতে হবে পরিবহন পদ্ধতি সম্পর্কে। যে পদ্ধতিতে কোনো মাধ্যমের উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের অণুগুলির স্থানচ্যুতি ঘটে না, সেই পদ্ধতিকে তাপের পরিবহন বলে। সাধারণত কঠিন মাধ্যমে তাপ পরিবহন পদ্ধতিতে এক স্থান থেকে আরেক স্থানে যায়। ঝয়ের দাগের টিকা লিখতে হবে ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে। অধিক উষ্ণতা এবং অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক এবং আর্দ্র বায়ু দেখা যায় সেখানে মাটির উপরিস্তরে লৌহ অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে যে লাল রঙের ইটের মতো শক্ত মাটি সৃষ্টি হয় তাকে ল্যাটেরাইট মাটি বলে। এই মাটি অনুর্বর, তবে সার প্রয়োগ দ্বারা এই মাটিতে চীনাবাদাম, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি চাষ করা যায়। 4 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি, 3 4 12 নম্বর, অর্থাৎ প্রশ্নের মান এখানে 3 নম্বর করে 4টির জন্য 12 নম্বর দেওয়া আছে। পরের দিকে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ কেন বলা হয় তা সংক্ষেপে আলোচনা করো। উত্তর আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, আর্জেন্টিনা, ভারতসহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছেন। 1959 খ্রিস্টাব্দের চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে বৈজ্ঞানিক গবেষণা করার সুযোগ পাবে, তবে সেই ক্ষেত্রে গবেষণা হতে হবে মানব কল্যাণের স্বার্থে। পৃথিবীর কোনো দেশই আন্টার্কটিকার সম্পদকে অধিকার করতে পারবে না, কেবলমাত্র বিজ্ঞানের স্বার্থে মহাদেশে গবেষণা করতে পারবে, তাই এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। এরপর ক্ষয়ের দিকে আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে আলোচনা করো। 1983 সালে ভারতের প্রথম আন্টার্কটিকা গবেষণা মূল কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয়। 1990 সালে কেন্দ্রটি মৈত্রী গবেষণা কেন্দ্রে সরে আসে। এই কর্মসূচির মাধ্যমে ভারত আন্টার্কটিকায় বায়ুমণ্ডলীয়, জৈব, ভূবৈজ্ঞানিক, রাসায়নিক ও চিকিৎসা সংক্রান্ত গবেষণা চালাচ্ছে।
2010 সালের 14 অক্টোবর পর্যন্ত ভারত আন্টার্কটিকায় 30টি অভিযান চালিয়েছে। ভারত আন্টার্কটিকায় ভারতী নামে আরও একটি অতিরিক্ত গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন। এর ফলে ভারত আন্টার্কটিকায় একাধিক গবেষণা কেন্দ্র স্থাপনকারী 9টি প্রধান রাষ্ট্রের একটির স্বীকৃতি পায়। গোয়ের থেকে ভারতের কৃষিক্ষেত্রে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। তো ভারতের কৃষিতে মৌসুমি বায়ুর প্রভাব। ভারতের কৃষিতে মৌসুমি বায়ুর বিরাট প্রভাব রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে প্রচুর পরিমাণে ধান, গম, পাট, আখ, তুলা, বিভিন্ন ধরনের ডাল, নানান ধরনের তৈলবীজ, চা, কফি, তামাক প্রভৃতি উৎপন্ন হয়। মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা। ভারতে মৌসুমি বায়ুর ফলেই প্রধানত বৃষ্টিপাত ঘটে। দেশের মোট বৃষ্টিপাতের প্রায় 90% দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সংঘটিত হয়। কিন্তু এই মৌসুমি বায়ু খুবই অনিশ্চিত, কারণ প্রতি বছর এই মৌসুমি বায়ু সমপরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে না। আবার এই মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন প্রতি বছর একই সময়ে ঘটে না। এই কারণে এর ফলে কোনো বছর কম জলীয় বাষ্প আমদানি ও দেরিতে আসার ফলে ভারতে অনাবৃষ্টি বা খরা দেখা যায়। আবার কোনো বছর অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প আমদানি এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবের খামখেয়ালিপনার জন্য ভারতে প্রায়ই অতিবৃষ্টি ও বন্যার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। তো এগুলো হচ্ছে ভারতের কৃষিক্ষেত্রে মৌসুমি বায়ুর যে প্রভাব সেগুলো লিখলাম। ঘরের দিকে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো। মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে ভারতের 4টি ঋতু শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ এগুলো নির্ধারিত হয়েছে মৌসুমি বায়ুর উপর নির্ভর করে। নাম্বার 2, বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% ঘটে মৌসুমি বায়ুর আগমনে ও প্রত্যাগমনে। আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের কারণেই এখানে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। মেরুজ্যোতি কী? আন্টার্কটিকা মহাদেশে শীতকালে যখন একটানা 6 মাস রাত্রি বিরাজ করে, সেই সময় আন্টার্কটিকার আকাশে মাঝে মধ্যেই রামধনুর মতো মৃদু আলোকপ্রভা দেখা যায়। একে মেরুজ্যোতি বলে। এবার দেখা হচ্ছে শীতকালে ভারতের জলবায়ু শুষ্ক হয় কেন? ডিসেম্বর জানুয়ারি মাসে ভারতের শীতকাল লক্ষ্য করা যায়। এই সময় উত্তর ভারতের তাপমাত্রার পরিমাণ যথেষ্ট হ্রাস পায়। এর ফলে শীতকালে তাপমাত্রা হ্রাসজনিত কারণে উত্তর ভারতের স্থলভাগের উপর উচ্চচাপ এবং দক্ষিণ ভারতে সমুদ্রের উপর নিম্নচাপ অবস্থান করে। ফলস্বরূপ এই বায়ুচাপের ঢাল সৃষ্টি হয়। সেই ঢাল অনুসারে বায়ু স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে জলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুরূপে প্রবাহিত হয়। স্থলভাগের উপর দিকে প্রবাহিত হয় বলে উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে জলীয় বাষ্প থাকে না বললে চলে। জলীয় বাষ্প না থাকার ফলে এই সময় অর্থাৎ শীতকালে ভারতে বৃষ্টিপাত হয় না। এই কারণে ভারতে শীতকাল শুষ্ক হয়ে থাকে। কেবলমাত্র তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে 5 তখন 10 নম্বর দেওয়া যায়। কয়ের দাগের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো 1 নম্বর স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিমি পর্যন্ত এর বিস্তৃতি। এরপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোপজ থেকে ওপরে 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এরপর মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। 50 থেকে 80 কিলোমিটার উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। এই স্তরটি 80 থেকে 300 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। নেক্সট হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরটি 300 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরটি 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পরের দিকে বায়ুমণ্ডল না থাকলে কি হতো? তো 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে বাতাসে অক্সিজেন থাকতো না, ফলে প্রাণী ও উদ্ভিদ সৃষ্টি হতো না বা বেঁচে থাকতে পারতো না। 2 নম্বর, বায়ুমণ্ডল আছে বলেই পৃথিবীর তাপমাত্রা জীবনধারণের পক্ষে অনুকূল হয়েছে। বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলা তাপমাত্রা খুব বেড়ে যেত এবং রাতের বেলায় তাপমাত্রা অত্যন্ত কমে গিয়ে অধিকতর শীতল হয়ে যেত। 3 নম্বর, প্রতিদিন মহাকাশ থেকে যে হাজার হাজার উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে বায়ুমণ্ডল আছে বলেই বায়ুর সঙ্গে ঘর্ষণে ও
উল্কা পুড়ে ছাই হয়ে যায়। যদি বায়ুমণ্ডল না থাকতো তবে নিয়মিত উল্কা পৃথিবীতে পড়তো। গয়ের দাগে পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস চিত্রসহ আলোচনা করো। তো পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত মোট 3টি স্তর দেখা যায়। যেমন হচ্ছে 1 নম্বর ভূত্বক। এটি পৃথিবীর সর্বাপেক্ষা বাইরের স্তর বা আবরণ বিশেষ। এটি কঠিন শিলা দ্বারা গঠিত। ভূত্বক মহাদেশীয় এবং মহাসাগরীয় এই দুরকম হতে পারে। 2 নম্বর গুরুমণ্ডল। ভূত্বকের তলদেশের গলিত অর্ধ তরল স্তরটি হলো গুরুমণ্ডল। তারপর 3 নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচে একেবারে অভ্যন্তরভাগে পৃথিবীর কেন্দ্রমণ্ডলকে ঘিরে থাকা স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরিভাগকে সম্মিলিতভাবে শিলামণ্ডল বলে। শিলামণ্ডল মহাদেশের তলদেশে প্রায় 50 থেকে 140 কিলোমিটার এবং মহাসাগরের তলদেশে প্রায় 40 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। শিলামণ্ডলের গড় গভীরতা হচ্ছে প্রায় 100 কিলোমিটার। এটা হচ্ছে এর শিলামণ্ডলের হচ্ছে একটা চিত্র। ওকে, তোমাদের বইতেও রয়েছে, এটা চিত্রটা তোমরা আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? চিত্রটা এঁকে দিলে কিন্তু আরও ভালো হয়। নেক্সট হচ্ছে দেখো ঘয়ের দাগে জলচক্রের পরীক্ষাটি চিত্রসহ আলোচনা করা। তো ভূপৃষ্ঠের জলভাগ থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প রূপে বায়ুমণ্ডলে অবস্থান করে। ওই জলীয় বাষ্প পরে শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং মেঘ থেকে বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে এবং তা বিভিন্ন মাধ্যমে নদী বা সমুদ্রে মেশে এরপর ওই জল পুনরায় বাষ্পে পরিণত হয়। এভাবে শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে জলের চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। ওকে, তোমরা এরকম একটা চিত্র কিন্তু আঁকবে, ঠিক আছে? প্রথমে দেখো সমুদ্র জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে এবং উপরে উঠে যায়, উপরে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। সেই মেঘ থেকে আবার বৃষ্টিপাত হয়ে আবার হচ্ছে মানে স্থলভাগ বেয়ে জলভাগে কিন্তু চলে আসে। তো এরকম যে একটা চক্র, এটাকে বলা হয় জলচক্র। ওকে, এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। এবং অ্যাপের মধ্যে কিন্তু পেইড কোর্সে থাকবে পিডিএফগুলো। প্রথমে তোমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পর তোমরা সমস্ত পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এবং অ্যাপে কিছু ফ্রি কোর্স রয়েছে, ফ্রি কোর্সগুলো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তো আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।